সম্মানিত দর্শক, আপনার মতের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলতে চাচ্ছি রাজনীতিতে অর্থনীতি এই শিরোনামে। এবং রাজনৈতিক যদি দৈন্যদশা তৈরি হয় তখন অর্থনীতিতে দুরবস্থা দেখা দেয়, সেখানেই কতটা দুরবস্থার মধ্যে পড়ে গেল বাংলাদেশের অর্থনীতি সেই কথা আমরা বলতে চাই। এবং সেই আলাপচারিতার পুরোটা সময় আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে, এবং যাকে পেয়েছি এই আলোচনায় তার সাথে পরিচয় করিয়ে দেই আপনাদের। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন এফবিসিসি এর সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং শুরুতে যেটা বলবার চেষ্টা করেছে যে আজকের শিরোনাম হচ্ছে রাজনীতিতে অর্থনীতি। সেই জায়গায় বলা হয় রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে অর্থনীতি চাঙ্গা হতে শুরু করে। সামনে নির্বাচনের একটি ঘোষণা এসেছে, মোটামুটিভাবে আমরা বলতে পারি 2025 সালের যে শেষে যে ঘোষণাটা আমরা পেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে, কিংবা 26 সালে হতে পারে। নির্বাচন হয়ে গেলে যদি রাজনৈতিক স্থিতিশীলতা আসে, অর্থনীতি কতটা চাঙ্গা হতে পারে? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমরা যেটা বলছেন নির্বাচন হয়ে গেলে, তো নির্বাচন কখন হবে সেটা তো আমরা জানতাম না। আজকে প্রথম বুঝলাম, যে একটা আইডিয়া পেলাম যে নির্বাচন হতে পারে আগামী বছরের শেষের দিকে অথবা 2027 সনের প্রথম দিকে। তো অতদিন তো অর্থনীতি অপেক্ষা করতে পারবে না। অর্থনীতি দৈনন্দিন জীবনের মানুষের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অর্থনীতি প্রতিদিনই কিন্তু চলতেই থাকবে। রাজনীতি বন্ধ করতে পারেন আপনি, কিন্তু অর্থনীতি বন্ধ করতে পারবেন না। কারণ এখানে হাজার হাজার লোক নির্ভর করে তার দৈনন্দিন কর্মকাণ্ডের উপরে, যে তারা কিভাবে তাদের পরিবার চালাবেন। যাই হোক, আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে এমনিতেই, যে রাজনীতি এবং অর্থনীতি আলাদা। বাট অ্যাকচুয়ালি রাজনীতি এবং অর্থনীতি সম্পূর্ণভাবে একে অপরের সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো দেশ পাবেন না যেখানে রাজনীতি খুব ভালো অথবা রাজনীতি ভালো অর্থনীতি খারাপ, অথবা অর্থনীতি খুব ভালো রাজনীতি খুব খারাপ। অতএব রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সাথে জড়িত বিদায়, যদি রাজনীতি ঠিক না থাকে তাহলে অর্থনীতি কখনো ওই দেশে ভালো হয় না। এটা সম্ভাবনা একদমই নাই। এখন একটা কারণ, আবার অন্যদিকে যদি আপনি ধরেন, রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। রাজনীতি ছাড়া অর্থনীতি নিয়ন্ত্রিত থাকে না। সেখানে বহু ধরনের এমন কর্মকাণ্ড থাকে যেগুলি রাজনৈতিকভাবে যদি নিয়ন্ত্রিত করা না হয়, তাহলে সেগুলি ধরেন সাপ্লাই গ্যাপ হতে পারে, তারপরে আপনার বহু রকমের সমস্যা হতে পারে। সো রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এবং অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। অর্থাৎ সমাজের উন্নয়নের সাথে সাথে রাজনীতি যেমন ভালো হওয়া দরকার, তেমনি অর্থনীতিও ভালো হওয়া দরকার। কারণ মানুষের জীবনমান উন্নয়ন যদি না হয়, তাহলে ওই রাজনীতি তো ভালো রাজনীতি না। অতএব এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারি, দেশের অর্থনীতির অবস্থা আমরা যা চাইছিলাম তার থেকে অনেক খারাপ অবস্থা আছে। এটা হলো আপনার প্রথম উত্তর। না, সেক্ষেত্রে অর্থনীতি তো আর বসে থাকবে না, যেটা আপনি চমৎকারভাবে বললেন। কিন্তু চাঙ্গা হওয়ার ব্যাপার, যে অর্থনীতি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা একরকম, আর চাঙ্গা হওয়ার ব্যাপারটা তো অন্যরকম। এবং সেই জায়গাটাই বলা হয় যে না, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এবং ওতপ্রোতভাবে যেহেতু জড়িত, আপনি চমৎকারভাবে বুঝিয়ে দিলেন, সেখানে তো অনেক বেশি দরকার। বিশেষ করে আমি বিনিয়োগের জায়গাটা আসতে চাই। একটা অস্থিতিশীল সমাজে বা রাষ্ট্রে বিনিয়োগ করতে কেউ কি আগ্রহী হবেন? কখনো না। একটা দেশে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি আপনাকে বাড়াতে হয়, তাহলে আপনাকে ব্যবসা বাণিজ্যের প্রসার হতে হবে, আপনার বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। ব্যবসা বাণিজ্যের প্রসারের সাথে তো অর্থনৈতিক প্রবৃদ্ধি জড়িত, কিন্তু বিনিয়োগের সাথে আবার প্রবৃদ্ধিও আছে, একই সাথে কর্মসংস্থানের ব্যাপারটা আছে। যে কোনোভাবে যদি আপনি একটা দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে চান, তাহলে আপনাকে বিনিয়োগ বাড়াতে হবে। এবং বাংলাদেশে প্রতি বছর আমরা যে পরিসংখ্যান পাই, তাতে 20 থেকে 22 লক্ষ আমাদের ছেলে এবং মেয়ে মানে কর্মক্ষম হইয়া চাকরির বাজারে আসতেছে। একটা সময় ছিল, এখন থেকে 20 বছর আগে 25 বছর আগে মেয়েরা কিন্তু চাকরির বাজারে এত আসতো না। কিন্তু এখন কিন্তু সব মেয়ে চায় চাকরির বাজারে আসতেছে। হয়তো ধরেন 2-10% হয়তো বিয়ে শাদী করে
পারিবারিক কাজ করলেও কিন্তু বাকি সবাই চাকরি করতে চায়। তো আপনি যদি ধরেন যে নেট 20 থেকে 22 লক্ষ লোক চাকরির বাজারে প্রতিনিয়ত আসতেছে, তাহলে এদের চাকরিটা কে যোগান দিবে? সরকার তো যোগান দিবে না। সরকার যোগান দিবে হয়তো ধরেন 20,000, 50,000, 30,000 স্কুলের শিক্ষক, সরকারি চাকরির এদের BCS, এগুলি ধরলে রাফলি অ্যাবাউট 1 লক্ষ লোকের চাকরি হতে পারে। কিন্তু বাকি এই যে 19 লক্ষ থাকবে, এগুলো সব আসবে অনলি বিনিয়োগের মাধ্যমে, উৎপাদন ব্যবস্থা ভালো করার মাধ্যমে। এখন যদি বিনিয়োগ যদি না হয়, তাহলে তো কোনোভাবেই তো অর্থনৈতিক প্রবৃদ্ধিও হবে না, কর্মসংস্থানও হবে না। এখন প্রশ্নটা হইল, যদি 20 লক্ষ লোক যদি বাজারে আসে, কর্মবাজারে 16 বছর হইয়া, তাহলে এই লোকগুলো যদি চাকরি না পায় তারা কি করবে? তারা তখন সমাজে বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করবে। এটা বাধ্য। কেউ তো বলতে পারবে না তার ছেলে মেয়েকে যে তুমি ঘরে বসে থাকো অল দ্য টাইম, তোমার কাজকর্ম লাগবে না, এটা তো বলতে পারবে না। তো সেজন্য আমি বলি যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের সাথে আপনার সামাজিক শৃঙ্খলাও কিন্তু জড়িত। বিনিয়োগ যদি বৃদ্ধি না হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না। বিনিয়োগ বৃদ্ধি না হলে কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান যদি না হয়, তাহলে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিকজ অফ দ্য বেকারত্ব অনেক বেশি। এখন আসেন অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে আবার অর্থনৈতিক উন্নয়ন জড়িত। আমাদের অনেকেই অর্থনৈতিক প্রবৃদ্ধি আর উন্নয়নকে আমরা একসাথে চিন্তা করি। অর্থনৈতিক উন্নয়নটা হলো জীবন মানের সাথে সম্পর্কিত। এমন অনেক কিছু আছে যেগুলি আমি আর আপনার দেখি না। যেমন মনে করেন, যদি আপনার গত বছর যদি আপনি 1,000 টাকা রুজি করেন, আয় করেন, খরচ যদি 1200 টাকা হতো, তাহলে 200 টাকা আপনি হাওলাত করতেন। বা যদি 800 টাকা খরচ হতো, আপনি 200 টাকা আপনি সঞ্চয় করতেন। এখন যদি 100 টাকা মূল্যস্ফীতির ফলে যদি 1000 টাকার পরিবর্তে আপনার খরচ যদি 1500 টাকা হয়, আপনার আয় যদি 1000 থেকে মাত্র 100 টাকা বাড়ে, তাহলে আপনি 300 টাকা আপনি ধার করতে হবে। কিন্তু ধার করার তো জায়গা থাকতে হবে। কে আপনাকে এত ধার দেবে? 1 মাস ধার দেবে আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, তারপর আপনি কোথায় ধার পাবেন? সেজন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি, যাতে করে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, যে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, যে কর্মসংস্থান সমাজকে স্থিতিশীল করবে এবং মানুষের জীবন মানের উন্নয়ন করবে। সেই জন্য আসলে এগুলো জড়িত, এবং আপনি যেভাবে বলছেন তাতে কোনোটাকে আসলে বিচ্ছিন্ন করে দেখবার কোনো সুযোগ নেই, সবগুলোই একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি ধারের প্রসঙ্গ যখন বললেন, সেই লোন শব্দটা চলে আসে, একটু ব্যাংক খাতে আলোচনাটা নিয়ে যেতে চাই। ব্যাংক খাতের যে দুরবস্থা, সেইখানে মানুষ তো আস্থাই হারিয়ে ফেলেছে ব্যাংকে, তার যে কষ্টের টাকাটুকু সঞ্চয় করবে, সেই সঞ্চয়ের উপর থেকে মানুষ ডিপিএস ভেঙে বা যে কোনো ধরনের সঞ্চয় ভেঙে তুলে ফেলার চেষ্টা করলো। সেটা আসলে কেন হলো এবং সেখানে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা কি ছিল? আমি মনে করি একটা তো এটা যথেষ্ট সত্যি কথা যে ব্যাংকিং খাতের যদি আপনার গত 10-12 বছর ধরেন একটা বৃহৎ আকারে লুটপাট হয়েছে বাংলাদেশে, যার ফলে অনেক ব্যাংকেই তার দৈনন্দিন যে ক্যাশ ফ্লো, টাকার আসা এবং টাকা যাওয়ার সাথে মিলাতে পারছিল না। অর্থাৎ যত টাকা জমা হয় তার থেকে বেশি তারা মানুষ উইথড্র করে নিয়ে যাচ্ছিল, বিকজ ব্যাংকের উপরে মানুষের আস্থাটা কমে গেছে। এর প্রধানত কারণ কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একবার কিছুদিন আগে, এখন থেকে মানে আগের সরকারের আমলে, বললো যে এটা সবুজ ব্যাংক, এটা লাল ব্যাংক, এটা কালো ব্যাংক, এরকম করেই। তো আপনি যখন বলেন, একটা বাপ যদি পাবলিকলি বলে যে আমার এই ছেলে ভালো, এই ছেলে খারাপ, এই ছেলে দুষ্ট, তো দুষ্ট এবং খারাপ ছেলের সাথে কে যাবে? সবাই যাবে ভালো ছেলের সাথে, যে এই ছেলেটা ভালো, এর সাথে আমার বন্ধুত্ব চলবে। তো যখন কেন্দ্রীয় ব্যাংক নিজেই বলছে এটা সবুজ ব্যাংক, এটা ভালো, এটা লাল ব্যাংক, এটা দুর্বল ব্যাংক, এটা খারাপ ব্যাংক, তো মানুষের আস্থা তো চলেই যাবে। অতএব প্রথম যে সমস্যা সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের আননেসেসারি অনেকগুলো কথা বলা, যেটা কোনো দরকার ছিল না। 1, 2 নম্বর হলো কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক এটা বলতে পারে না যে এটা দুর্বল ব্যাংক, এটা সবল ব্যাংক। এটা হলো একটা অন্যায্য কথা, মানুষকে একটা প্যানিক সৃষ্টি করা। 3 নম্বর যে সমস্যা, যত লুটপাট হয়েছে ব্যাংকে, যদি আমরা এটাকে লুটপাট বলি, তাহলে এই লুটপাটের প্রত্যেকটা বড় বড় লোন যেগুলি মানুষ নিয়ে গেছে এখন ফেরত দিচ্ছে না,
এগুলি সবই কেন্দ্রীয় ব্যাংকের গোছর ভিতর ছিল। এমন না কেন্দ্রীয় ব্যাংক জানতো না, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমেই এগুলি আসছে। একটা উদাহরণ তুমি একটা ব্যাংকের, যে একটা চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলছে একটা কোম্পানির যে 2,713 কোটি টাকা যেটা ইন্টারেস্ট সুদ আসছে এটা মাফ করে দেন। তাহলে একটা ব্যাংক যখন জমা রাখে টাকা, তাকে তো তার এগেনস্টে একটা সুদ দিতে হয়, অতএব একটা টাকার একটা কস্ট আছে। তো আপনি যদি বিনিয়োগ করার পরে যদি বলেন যে এই টাকাটা কেন্দ্রীয় ব্যাংক যদি বলে যে আপনি মাফ করে দিতে পারেন, তো তাহলে সেই ব্যাংক কিভাবে চলবে? তো এরকম আমি মনে করি বাংলাদেশে আজকের ব্যাংকে যে দুর্গতি, যে ব্যাংকগুলা আজকে খারাপ অবস্থায় আছে মনে করেন, সেই ব্যাংকগুলা দুর্গতির জন্য কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম ছিল সবচেয়ে বেশি দায়ী। তবে এখন কেন্দ্রীয় ব্যাংক কিছুদিন বুঝে না বুঝে, এখনকার এই যে আমি একটু এখানে যুক্ত করি যে 22,500 কোটি টাকা যে কেন্দ্রীয় ব্যাংক ছাপিয়ে দিল, সেই সিদ্ধান্তটা আসলে কতটা ভালো ব্যাংকগুলোর জন্য? আপনিও তো ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান, কি মনে হয় এই সিদ্ধান্ত বা এখন যে ইনিশিয়েটিভগুলো কেন্দ্রীয় ব্যাংক নিচ্ছে কতটা কার্যকরী? ওইটাই আপনাকে বলতে চান। শুনেন, কেন্দ্রীয় ব্যাংক প্রথমে তো বুঝে না বুঝে সাহায্য করতে চায় না, শুধু বারবারে বলতে যে আমরা টাকা ছাপিয়ে কাউকে সাহায্য করব না। কেন্দ্রীয় ব্যাংকের কাজটা কি? একটা তো কাজ সরকারের ব্যাংকার তারা, আর একটা হলো বাণিজ্যিক ব্যাংকগুলোকে রেগুলেট করা। তো সেখানে কি তারা ফলপ্রসূ কোনো কাজ করছে? আমি তো আপনাকে একটু আগে বললাম যে আজকে কেন্দ্রীয় ব্যাংকের যে সমস্যাগুলা, তার জন্য আপনি যেইভাবে যে আঙ্গিকে চিন্তা করেন কেন্দ্রীয় ব্যাংক হলো মেইন দায়ী। এখন কেন্দ্রীয় ব্যাংক আবার বলতেছে যে আমরা টাকা ছাপিয়ে কাউকে দিবে না। মানি ক্রিয়েশন, এটা কিন্তু শুধু টাকা ছাপানোর উপর নির্ভর করে না, মানি ক্রিয়েশন ছাড়াও আপনি টাকা যোগান দিতে পারেন। যেমন এখন কেন্দ্রীয় ব্যাংক কী করছে, আপনি বললেন 26,000 কোটি টাকা, 26,000 বা 22,000 কোটি টাকা ছাপিয়ে দিছে, কিন্তু টাকা তো তারা তুলিয়ে নিয়েছে। বাংলাদেশ ব্যাংক আবার নিজস্ব বিল এবং বন্ড বিক্রি করে যেসব ব্যাংকের তারল্য আছে সেখান থেকে তারা তো অনেক টাকা উঠে নিচ্ছে, 4,000 হোক 5,000 কোটি টাকাও। এছাড়াও আরও সিস্টেম আছে, যে সিস্টেমে আপনি মানি সাপ্লাই বাড়াইতে পারেন। এখন যদি আপনি মনে করেন মানি সাপ্লাই বাড়ালেন না, যে মুদ্রাস্ফীতি বাড়বে এই কথা বলে আপনি এই ব্যাংকগুলোকে সাহায্য করলেন না, তাতে হচ্ছে কি, প্রথম যেটা হবে সেটা হলো আপনার ব্যবসা বাণিজ্যের প্রসার কমে যাবে, বিনিয়োগ একদমই হবে না। এলসি যদি ঠিকমতো না করতে পারেন তাহলে খাদ্যপণ্য অন টাইম আসবে না। তাতে বিভিন্ন ফ্যাক্টরিতে উৎপাদনের যে কাঁচামাল এবং একই সাথে খাদ্যপণ্যের যে সরবরাহ, এটাতে সাপ্লাই চেইনে ঘাটতি হবে, মানে ব্যাহত হবে। যার ফলে কাঁচামালের ঘাটতি হবে দেশে, যার ফলে পণ্য সরবরাহের ঘাটতি হবে, মানে খাদ্যপণ্য ঘাটতি হবে। তো কাঁচামাল যদি ঘাটতি হয় একটা ফ্যাক্টরিতে, সে ফ্যাক্টরি চলবে না, সে ফ্যাক্টরি ঠিকমতো উৎপাদন করতে পারবে না। আর যদি পণ্য সরবরাহের ঘাটতি হয় তাহলে মূল্য এমনি বাড়বে। তো আপনি একটা করতে গিয়া যে আপনি মুদ্রা সরবরাহ শুধু বন্ধ করবেন, দেশের 16 থেকে 17টা রিজন আছে কেন মূল্যস্ফীতি বাড়ে। মনে করেন গত বছর আমাদের ডলারের মূল্য ছিল 80 টাকা বা 82 টাকা বা 83 টাকা, এখন হলো 120 বলছে যে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু গতকালকে আমি জানি যে বিভিন্ন ব্যাংক এলসি দায় পরিশোধ করতেছে 125 টাকা থেকে 126 টাকা দরে আপনার ওই যে ডলার কিনে। এখন যদি যখনই 82 থেকে বা 120 থেকে 126-এ উঠল, এই 6 টাকার উপরে তো আপনি শুল্ক দিচ্ছেন বেশি, তার মানে 6 টাকা করে তো আপনি বেশি দিচ্ছেন পার ডলার এমনিতেই। আমরা তো সবই ডলারে আনতেছি। বাংলাদেশে প্রতিটি উৎপাদন ব্যবস্থা জুট ছাড়া, পাট ছাড়া প্রতিটি উৎপাদন ব্যবস্থা বিদেশি কাঁচামাল নির্ভর। সেটা আপনি ওষুধের কারখানা বলেন, সেটা আপনি তুলার মানে আপনার সুতার কারখানা বলেন। মনে করেন আপনার সুতার কারখানা, আপনার দেখতে খুব সুন্দর শোনা যায়, কিন্তু সুতার কারখানার একমাত্র উপাদান হইল কাঁচামাল হইল তুলা। তো আপনার তুলা হয় নাকি বাংলাদেশে? ওটাও তো আমদানি করতে হয়। শতকরা 98% আমদানি, 99% আমদানি করতে হয়। তো এখন যদি আপনি যথাসময়ে এলসি করতে না পারেন, তাহলে তুলা যদি না আসে অন টাইম,
তাহলে তো ওই ফ্যাক্টরি বন্ধ থাকবে। তো তাহলে ও কীভাবে শ্রমিকের বেতন দিবে, কীভাবে সে মানে ফ্যাক্টরিটা চালাবে। 2 নাম্বার হলো সোয়াত্তর উঠলে বা ঘুম থেকে উঠলে আমাদের রাজনীতিবিদেরা বক্তৃতা করতো যে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। তো আমার জানা দরকার একমাত্র এই আপনার ছাড়া, লবণ ছাড়া কোন খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, দুটা জিনিস, একটা হলো গত আর্থিক বছরে বাংলাদেশ কোনো চাল আমদানি করতে হয় নাই। আমরা এই আমদানি বিষয়ে কথা বলবো বিরতির পরে, কিন্তু তার আগে যেহেতু ব্যাংক নিয়ে কথা বলছি, এখানে একটু জানি যে আপনি তো চমৎকারভাবে বললেন যে ব্যাংকগুলো এই যে বন্ধের সিদ্ধান্ত, এটা মোটেও ঠিক হবে না, কারণ তাহলে তো এলসি খোলা বন্ধ হয়ে যাবে। আপনি কি ধরনের সুপারিশ করবেন যে ব্যাংকগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয় বা ভালোভাবে রান করাতে হয়, তাহলে কি এখন পদক্ষেপগুলো নেওয়া দরকার? কেন্দ্রীয় ব্যাংক নামে হইল ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, অর্থ হইল তারাই যদি কোনো জায়গায় ব্যাংকে কোনো টাকা পাওয়া না যায় তাহলে লাস্ট হইল কেন্দ্রীয় ব্যাংক, তাদেরকে টাকা ধার দিতে হবে। এটাই হইল কেন্দ্রীয় ব্যাংকের মূল প্রতিপাদ্য। সেই জন্যই কেন্দ্রীয় ব্যাংক দেশে দেশে প্রতিষ্ঠিত। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকের একটা কাজ আছে মনিটারি পলিসি, কিন্তু আমি মনে করি না আমাদের মনিটারি পলিসি যেভাবে করা হয় সেটা একদম স্বতঃসিদ্ধ, বিকজ আমরা নিজেরাও জানি না কিভাবে ডিসিশনটা নেওয়া হয়। এখন কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে এখন সাহায্য করতে হবে। ব্যাংকগুলা যাদেরকে টাকা দিচ্ছে, টাকা স্টাক, তাদের থেকে টাকা রিকভারি করতে হবে। মানে এটা তো সমস্যাপক্ষ ব্যাপার, আপনি চাইলেই তো ওই টাকা একদিনে আপনাকে ফেরত দিবে না। সো এখন অনলি 3 ভাবে ব্যাংকিং সেক্টর ঠিক হতে পারে। একটা হলো ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এদেরকে এখন ধার দিতে হবে। 2, কেন্দ্রীয় ব্যাংক যদি মুদ্রাস্ফীতি বাড়বে বলে যদি ওই যে আপনি বললেন যে টাকা ছাপায়, টাকা ছাপানো ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক ইচ্ছা করলে ধার দিতে পারে। ওরা 2 ভাবে তো করছে। একটা দিচ্ছে যে ওরা গ্যারান্টি দিচ্ছে অন্য ব্যাংকের, অন্য ব্যাংক ধার দিচ্ছে এরকম ব্যাংকগুলোকে, ওটা দর্শামান্য, কিন্তু ওটা একটা সিস্টেম। কেন্দ্রীয় ব্যাংক নিজের বিল এবং বন্ড বিক্রি করে ওই টাকা উঠায় এবং সে টাকা আবার ধার দেয়, সেটাও করতে পারে। আবার আমরা কেন্দ্রীয় ব্যাংক যখন আপনাকে এমনি ধার দেয়, সেটাও কিন্তু এক ধরনের মানি ক্রিয়েশন। তো আমি মনে করি যেইভাবে হোক কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে সুযোগ দিতে হবে, যাতে করে এই ব্যাংকগুলা ঠিকমতো রিকভারি করে ওরা ঠিকমতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারে। সেক্ষেত্রে আর কোনোভাবেই তাদেরকে আটকানো যাবে না। আরেকটি বিষয়টা ছোট্ট করে জেনে নিই, ডলারের কথা বারবারই বলছিলেন। ডলারের যে মূল্য বেঁধে দেয়া ব্যাংকগুলোকে যে না এর পাওয়া যাবে না, তখন দেখা গেল মানুষ ব্যাংকের কাছে না গিয়ে বাইরে থেকে সেই ডলারের যে মানে বিনিময়ে যেটা করা যে প্রথা রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। সেটা কি খুব ভালো সিদ্ধান্ত ছিল এই দাম বেঁধে দেয়াটা? দাম তো আমাদের অফিসিয়াল পলিসি, যেটা কেন্দ্রীয় ব্যাংকের পলিসি, যেটা IMF এগ্রি করা, সেটা হলো আমাদের কারেন্সি থাকবে ফ্লোটিং, অর্থাৎ সাপ্লাই ডিমান্ডের ভিত্তিতে আমাদের ডলারের দাম ঠিক হবে, তার ভিত্তিতে আমাদের মুদ্রার মান মূল্যায়নও ঠিক হবে। কিন্তু সেটা তো করে না, কেন্দ্রীয় ব্যাংক নিজেই সিদ্ধান্ত দেয়, আবার কেন্দ্রীয় ব্যাংক নিজেই এটা ম্যানিপুলেট করে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, কয়েকটা সরকারি ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক যত চিৎকার চিৎকার দিতে থাকবে, আরও কোনো লাভ নাই। ওনারা 120 করতেছে, এটা কিন্তু সরকারকে সাহায্য করার জন্য। এই জন্য সরকার যত আমদানি করতেছে, আপনি মনে করেন তেল আমদানি করে, গ্যাস আমদানি করে, খাদ্য আমদানি করে, যত সরকার আমদানি করতেছে, তো যখন আপনার 126-এ যাবে, তো সরকারকে তো 126-এ দিতে হবে। এখন কেন্দ্রীয় ব্যাংক সরকারকে সাহায্য করতেছে, আর বেসরকারি খাত এটা দাদন দিচ্ছে এখন। কারণ বেসরকারি খাতের জন্য কোনো ব্যাংক তো বাইরে থেকে আপনার ডলার 124-এ কিনে তো 122-এ বিক্রি করবে না, 120-এ বিক্রি করবে না। যেমন আমরা তো জানি, আমি প্রতিদিন জানি যে মানুষ কত টাকা বিক্রি করতে, হুন্ডিওয়ালার কত টাকা আনতেছে। তো আপনি যদি হুন্ডির থেকে কম দেন, একটা লোক যখন মাসে $300 বা $200 আয় করে, সে যদি দেখে যে আমি যদি $200 আমার পরিবারের জন্য পাঠাই, আমি যদি 1 টাকা বা 2 টাকা বেশি পাই অন্য লোকের মাধ্যমে, তাহলে আমি কোনো ব্যাংকের মাধ্যমে যাব। সো এগুলি হলো সবই ম্যানিপুলেশন। যতদিন এই ম্যানিপুলেশন বন্ধ না করে কেন্দ্রীয় ব্যাংক, ততদিন এই সমস্যাগুলো বাড়বে শুধু।
এই সমস্যাগুলো বাড়বে এবং তখন তো আসলে ব্যাংকের যে প্রপার যে চেইনে আসার কথা রেমিটেন্স, সেটাও হুন্ডি হয়ে গেলেই তো আমরাই বিপদে পড়ে যাই। কিন্তু আপনি দেখবেন ডেইলি পেপারে আসে এত টাকা আসছে, এত রেমিটেন্স আসছে। এটা আবার এই গত সরকারের মতো এখন আমাদের কেন্দ্রীয় ব্যাংক আবার শুরু করে দিয়েছে এক ধরনের পাবলিসিটি ডেইলি, যে এত ডলার আসছে, এত ডলার আসছে। ভাই, ডলার তো আসার তিনটা রাস্তা। একটা হলো যদি আপনি রপ্তানি করেন, যেটা হলো মেইন। 2 নাম্বার হলো যদি রেমিটেন্স আসে। 3 নাম্বার হলো আপনি যে লোন আনেন বিভিন্ন এজেন্সি থেকে, বা সরকারি লোনও হতে পারে অন্য সরকার থেকে। সো লোন অ্যাসিস্ট্যান্ট গ্রান্ট একটা অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্ট হলো রপ্তানি, আরেকটা অ্যাকাউন্ট হলো রেমিটেন্স। এখন বাংলাদেশের সরকারের ডেইলি দেখবেন ওদের গুরুত্ব বেশি রেমিটেন্সের উপর। অর্থাৎ চায় বাংলাদেশে যত লোক কর্মক্ষম ওদের সব বিদেশে পাঠাই দেন। আমরা বিদেশে পাঠাই দিবেন, ওখান থেকে ডলার আসবে, এনারা বসে বসে চুরি করবে এখানে। কারণ ওই রপ্তানি টপ্তানি কিছু করতে হইব না। কারণ না হলে মেইন এমফেসিস থাকা উচিত যে কোনো সরকারের, যে কোনো দেশে, যে আপনি বিনিয়োগ বৃদ্ধি করুন। বিনিয়োগ বৃদ্ধি করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ সৃষ্টি করুন। আমাদের দেশে তো বিনিয়োগের এখন কোনো পরিবেশ নাই একদম। যে বিনিয়োগ নিয়ে কথা বলবো, তার আগে বিরতি নিয়ে আসি। সম্মানিত দর্শক, আপনার মতের আজকের যে আয়োজন, তাতে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। আজ কথা বলছি রাজনীতিতে অর্থনীতি, এবং আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, এবং তার আরেকটি পরিচয় নিঃসন্দেহে আপনারা জানেন, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। কথা হবে আবারও আপনার কাছে আসতেই চাই এই আলোচনা নিয়ে, যেটা বলছিলাম বিনিয়োগ, এবং সেই জায়গাটায় প্রশ্নটা এবার এভাবে রাখতে চাচ্ছি যে বিনিয়োগ তো করছেন, ব্যবসায়ীরা বিনিয়োগ করছেন, বড় বড় উদ্যোক্তা যারা রয়েছেন তারা যে ফ্যাক্টরিগুলো চালু করেছেন, আমি যদি বিশেষ করে গার্মেন্টসের কথা বলি বা অন্যান্য ফ্যাক্টরিগুলোর কথা, যেগুলো বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র এই কারণে যে মালিকদেরকে নানান ধরনের মামলার শিকার হয়ে তারা হয়তো এখন কারাগারে রয়েছেন, কারাবন্দী রয়েছেন, তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেয়া হয়েছে, কর্মচারীরা বেতন পাচ্ছে না, ফ্যাক্টরি অচল হয়ে পড়ছে। এই জায়গাটা দেশের ক্ষতি কতটা হচ্ছে? একটু আগে আপনাকে আমি বলছি যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়ন যেটাই বলেন, যদি বিনিয়োগ না হয় বা বিনিয়োগ বাধাপ্রাপ্ত হয়, অথবা বিনিয়োগকৃত একটা প্রতিষ্ঠান যদি উৎপাদন বন্ধ হয়, এটা দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে খারাপ। বর্তমানে দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। যেই যা বেরুক, আমি আপনাকে বলতে পারি কোনো সংখ্যা বিশ্বাস করে লাভ নাই, বিকজ আমি সরাসরি এগুলি চোখে দেখি। এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না। এখন আপনি যদি বিনিয়োগ কেন হচ্ছে না সেটা আমি উত্তর দিতে পারি পরে, তবে আপনার অন্য কথাতে আমি আসি। সেটা হলো অ্যাকাউন্ট ফ্রিজ করা। এটা তো আপনার তো একটা আইন অনুযায়ী যেতে হবে, একটা ডিউ প্রসেস অফ ল। যদি আপনি একদিক দিয়ে বলতেছেন দেশে আইনের শাসন আছে, আবার আপনি যার ইচ্ছা তার অ্যাকাউন্ট ফ্রিজ করতেছেন, তো এটা তো আইনের শাসন তো এটা বলে না। এটা হলো ওই যেটা আগে ছিল আইনের দ্বারা শাসিত দেশ, অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি আইন প্রয়োগ করবেন। এই একটা আইনের ধারা দেখায় আপনি বললেন যে এই ধারাতে আপনি ফ্রিজ করতেন। আমি মনে করি যদি কারো অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয়, প্রথমে তথ্য অনুসন্ধান করা, তারপরে অনুসন্ধান করা, তারপরে যদি প্রমাণিত হয় কোর্টের মাধ্যমে আপনি কারো অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন। আর বাকি যেটাই করেন সেটা হলো স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারিতা। এটা আমরা বিরুদ্ধে, এটার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসতেছি, দল হিসাবে করে আসতেছি, ব্যবসায়ী হিসাবেও আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি। কোনো স্বেচ্ছাচারিতা এটা অপছন্দনীয়, দেশের জন্য অমঙ্গলজনক। এটা হলো এক জিনিস। আপনি যাই করবেন, আপনি আইনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে হয়, আপনাকে সেভাবে আইনের যথাযথ ব্যবহার, সুষম ব্যবহার, আইনের অপপ্রয়োগ না করা, সিলেক্টিভলি না করা। আপনার বিরুদ্ধে করবে, আমার বিরুদ্ধে করবে না, এরকম না। আইন সমপ্রয়োগ করে আইনের মাধ্যমে গিয়ে যদি আপনি কারো অ্যাকাউন্ট ফ্রিজ করেন, আমার কিছুই বলার নাই। আর আপনি একটা প্রেস নোট দিয়ে দিলেন ওই কোম্পানির আপনার এই যে অ্যাকাউন্ট ফ্রিজ, এই লোকের অ্যাকাউন্ট ফ্রিজ, এগুলি বেআইনি, এগুলি আইনসম্মত না। এটার আমি বিরোধিতা করি। এটা তো কখনো এরকম করা উচিত না। এই সবগুলাই কিন্তু বিনিয়োগের জন্য প্রতিবন্ধকতা। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান এটা নৈতিকও না, ওই অনৈতিকও না।
ব্যবসা বাণিজ্য আমাদের ধর্মেই বলা আছে আপনারা ব্যবসা বাণিজ্য করেন। আমাদের দেশের জন্য দরকার ব্যবসা বাণিজ্য যদি করেন, বিনিয়োগ করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়া অর্থনৈতিক উন্নয়ন হবে না। কারণ আপনি আপনার কাছে যদি সম্পদ সৃষ্টি করেন বিনিয়োগের মাধ্যমে, উৎপাদনের মাধ্যমে, তাই তো সম্পদ আপনি ভাগ করতে পারবেন। কিন্তু আপনার তো খালি পকেটে তো ভাগ করার কিছু নেই। এখন যদি আপনার পকেট খালি, আমি যদি গরিব, আমার গরিবের থেকেও ভাগ করতে পারা যাবে না। তো ওই জন্যই যে একটা কথা আপনি বলছেন যে অর্থনীতি এবং রাজনীতির কথা শুরু করছেন, দেখেন অর্থনীতির মাধ্যমে আপনার সম্পদ সৃষ্টি করেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন, যাই বলেন, সম্পদ যখন সৃষ্টি হয় সেই সম্পদের যথাযথ ব্যবহার করা, যথাযথভাবে বিলি বন্টন করা, সেটার সামর্থ্য থাকতে হবে একটা সরকারের। এখন আমাদের সরকার গত 10 বছর ধরে খালি নিজেরাই চুরি করছে, বিলি বন্টন করছে উপরের দিকে, অর্থাৎ ওই যত বড় লোক তার ভাগ বেশি পাইতেছে। আর যেদিকে যাওয়ার কথা বিলি বন্টন মানে হলো যথাযথ বিলি বন্টন, যেন সমবিলি বন্টন হয়, যেন গরিবেরাও ভাগ পায়, বড় লোকেরাও ভাগ পায়। কিন্তু বাংলাদেশে গত 10 বছরের কর্মকাণ্ডে দেখা গেছে যে একটা গোষ্ঠী যারা আত্মস্বার্থ কেন্দ্রিক, যেমন কিছু রাজনীতিবিদ, কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ী গোষ্ঠী, যদি আপনি তাকে ব্যবসায়ী বলেন, আমি ওদেরকে ব্যবসায়ী বলি না, কারণ ওরা হইলো লুণ্ঠনকারী। 3 নম্বর হইল আপনার এই যে আমলা গোষ্ঠী, এরা সব একত্র মিলে জনগণের সম্পদ লুণ্ঠন করছে। তো অতএব এই লুণ্ঠিত সম্পদ থেকে কোনো টাকা বিনিয়োগ হয় না, বরং এই মুদ্রাগুলো আবার পাচার হয়ে গেছে, যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক সবসময় বলে। 2 নম্বর হলো যে এই লুণ্ঠিত সম্পদ থেকে আপনার সম্পদ সৃষ্টি হয় না, এটা সম্পদ সৃষ্টি করতে হলে আপনাকে উৎপাদন করতে হবে। তো এখন যেটা হচ্ছে সেটা হলো আমাদের যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের নৈতিকতা এবং অনৈতিকতা নিয়ে প্রশ্ন আছে, তাদের ভালো মন্দ, তারা খারাপ করছে ভালো করছে এগুলি প্রশ্ন আছে। ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ বা প্রতিষ্ঠান তো কোনো অন্যায় করে নাই। অতএব এখন যেটা দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আজকেও পেপারে আসছে যে ওই একটা গ্রুপের 8-9টা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো বন্ধ তো হবেই, ব্যাংক তাদেরকে সাপোর্ট করতেছে না এলসি করার জন্য। তো এলসি না করলে তো কাঁচামাল, আমি তো আপনাকে আগেই বলছি যে বাংলাদেশের টোটাল উৎপাদন ব্যবস্থা একমাত্র পাট যেটা আছে, পাট ছাড়া বাকি যত ধরনের কাঁচামাল বাইরে থেকে আমদানি করতে হয়, কাঁচামাল আমদানিকৃত যত খাদ্যপণ্য বাইরে থেকে আমদানি করতে হয়। একটা কথা বলতে হয় যে গত বছর আমাদের আর্থিক বছরে কোনো চাল আমদানি হয় নাই, কিন্তু এবারে আপনার চাল আমদানি করা ছাড়া আপনার কোনো বিকল্প ব্যবস্থা নাই। কত লাগবে না লাগবে এটা পরে দেখা যাবে, কিন্তু আপনাকে চাল এখন থেকে মে মাস পর্যন্ত কন্টিনিউয়াস আমদানি করতে হবে যদি আপনি খাদ্য সংকট সৃষ্টি করতে না চান। তো এখন আমার কথা হলো যে কারা এই সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে যে এর এলসি করতে দিবে না, কাঁচামাল আসবে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাব, রিসিভার নিয়োগ করব, এগুলো সবই বেআইনি। তো একটা দেশে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা তো এত আন্দোলন সংগ্রাম করছি। তো বাট একটা জিনিস বুঝতে হবে, আইনের শাসন কখনো এই যদি নির্বাচিত সরকার না হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করা খুবই মুশকিল। আমি আপনাকে জোর করে রাজনীতি নিতে চাই না, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রথম যেটা দরকার আইন দ্বারা গঠিত সরকার। জি, এবং আমদানি প্রসঙ্গে একটু আসি। আমদানির ক্ষেত্রে একটি বড় কথা বলা হয় যে সেখানেও আসলে এক ধরনের কয়েকটি গোষ্ঠীর হাতে বা কয়েকটি বড় বড় গ্রুপের হাতে আমদানিটা ছেড়ে দেওয়া হয়। বিশেষ করে ভোজ্য তেলের কথা বলা হয়, চিনির কথা বলা হয়, সামনে রমজান আসবে, সেটাকে ঘিরেও এই ধরনের যে এক ধরনের অরাজকতা থাকে, এই শব্দটা অনেকেই ব্যবহার করে থাকেন, যেটা কয়েকটি গোষ্ঠীর হাতে না দিয়ে যদি আরও অনেককে দেয়া যেত তাহলে তারা জিম্মি মানুষকে কম করতে পারত। কতটা যৌক্তিক? কথাটা শুনতে সুন্দর, বলতেও সুন্দর, শুনতেও সুন্দর, কিন্তু এখন একটা সাধারণ লোক যে বাণিজ্য করে, আপনার যে নামগুলা কতগুলা খাদ্যপণ্যের কথায় আমি যাচ্ছি, তেল, ভোজ্য তেল, চিনি, তারপরে আপনার গম, ভুট্টা,
চালকে বাদ দিলাম, আমি অন্য এক্সপ্লেনেশনে যাচ্ছি আপনাকে। এই কয়েকটা পণ্য যখন আপনি বেসিক্যালি খাদ্য পণ্যগুলো যখন আপনি আমদানি করেন, এগুলি 10-12,000 15,000 টনের নিচে আনা যায় না। তো এখন যদি আপনি মনে করেন 10,000 টন যদি আপনি গম আনতে যান, তার দাম যদি আপনার এই $300 করে হয়, তো $30 মিলিয়ন লাগবে। অর্থাৎ সক্ষমতা সবার নেই, ব্যাংক কিন্তু আপনাকে দিবে না। আচ্ছা। বিকজ আপনার তো সেই ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে, আপনার সেই মানে আপনার সেই টাকা পয়সা থাকতে হবে, সেটা হিসাব। তো আপনি আনবেন তো ছোট বাণিজ্য যারা করে তারা আনবে 10 টন 20 টন, এটা তো আপনি পাইবেন না। আপনি ইউক্রেন থেকে 10 টন গম আনতে পারবেন, ওই ব্রাজিল থেকে আপনার 10 টন তেল আমদানি করতে পারবেন, চিনি আমদানি করতে পারবেন। এই জন্যই এগুলি বাংলাদেশে কনসেন্ট্রেটেড হয়ে গেছে কয়েকটা গোষ্ঠীর হাতে। এটা আমিও পছন্দ করি না, কিন্তু এটা ছাড়া আমি অন্য কোনো রাস্তাও এখন দেখি না। 1 2 নম্বর হলো তোমার চালের কথাটা বাদ দিলাম, এই জন্য চালের ওয়ান অফ দ্য মেইন সাপ্লাই আমাদের এই মুহূর্তে গত কয়েক বছর আমি দেখতেছি হইলো আমাদের প্রতিবেশী দেশ। তো প্রতিবেশী দেশ থেকে যখন আপনি একটা জিনিস আনেন, সে 10 টনও আনতে পারেন, 20 টনও আনতে পারেন, কিন্তু ওই ব্রাজিল থেকে ইউক্রেন থেকে কিন্তু আমরা 10 টন 20 টন আনতে পারবেন না। সো এই জন্য আমি বলতেছি যে আমি নিজেও পছন্দ করি না যে এই ধরনের পণ্য আমদানি কয়েকটা গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ থাকুক। বাট এটা তো অন্য রিজন আছে, এটা তো আর্থিক ব্যাপারটা আপনি এটা বাদ দিতে পারবেন না। সেই জন্যই এটা কনসেন্ট্রেটেড ইনফ্লুয়েন্স। একদম পরিষ্কার করলেন। এখন আপনি যেটা বললেন যে চাল একটা নির্দিষ্ট দেশের কথা বললেন, প্রতিবেশী দেশের কথা, সেখান থেকে আনে বাজার খোঁজার ব্যাপারে, কারণ কখনো কখনো যদি আমদানিকারক যে একটি বা কয়েকটি দেশ থেকে আমরা একটি নির্দিষ্ট পণ্য হোক, সেটা র ম্যাটেরিয়ালস হোক, আমরা আমদানি করছি, তখন কখনো দেখা যায় যে ওই দেশ আমাদেরকে জিম্মি করে বসে যে না এই মুহূর্তে আমি দিব না, বা নানান কিছু। সেই জায়গায় বাজার খোঁজার কাজটা আমরা আসলে কতটা করতে পেরেছি, সেটা আমদানি বা রপ্তানি দুটার ক্ষেত্রেই? এখন শুনেন, এটা তো আমি আপনার প্রশ্নটা অর্থনীতি একটা মিনিং আছে। কোনো দেশ তো আমাদের জিম্মি করে না। একটা সম্পর্ক আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নিয়ে এখন একটা প্রশ্ন আছে। সম্পর্কটা দুরকম, একটা রাজনৈতিক সম্পর্ক আর একটা হলো অর্থনৈতিক সম্পর্ক। এখন ওই অর্থনৈতিক সম্পর্কটা আমাদের যেরকম দরকার, আমাদের প্রতিবেশী দেশেরও দরকার। অতএব আমি মনে করি যে এটা জিম্মি করার মতো কোনো ইস্যু না। এটা একটু রাজনীতির সম্পর্কের সাথে এটা যখন জড়িত হয়ে যায় নিজে নিজেই, এটা কিছুদিন হয়তো একটু সমস্যা থাকতে পারে, তবে আমি মনে করি না এটা বেশি সমস্যা হবে। আর অন্য কোনো দেশের সাথে আমাদের ওই সম্পর্ক আর নাই। আর কিছু কিছু পণ্য আছে যে, যেমন মনে করেন পেঁয়াজের কথা বলি, পেঁয়াজ আপনাদের বেশিরভাগ আসে অল্প প্রতিবেশী দেশ থাকে। এর কারণ কিন্তু যে নট দ্যাট অন্য দেশে নাই, কিন্তু পেঁয়াজের যেই কেমিক্যাল বা রাসায়নিক যেই চরিত্র, সেটা হলো যত পেঁয়াজে আপনি আনেন, কোনো পেঁয়াজে 3 মাসের বেশি আপনি রাখতে পারবেন না। ইভেন যদি ফ্রিজের ভিতর যদি আপনি -20 ডিগ্রিতেও রাখেন, পচনশীল পণ্য, এটা পচনশীল। এটার ভিতরে 47 to 55% হলো ওয়াটার কন্টেন্ট। এটা আপনার তুরস্ক, ওই ইজিপ্ট, যতই পেঁয়াজ থাকুক চায়নাতে, আপনার তো আনি কোনো লাভ নেই। অতএব এটা আপনাকে উৎপাদন বাড়াইতে হবে দেশে। তো সেজন্য আমি বলতে চাই, দেখেন, অন্য লোকের দোষ দিয়ে তো লাভ নাই। আমাদের নিজস্ব উৎপাদন ব্যবস্থাকে ঠিক করে আমরা নিজেরা উৎপাদন যদি না বাড়াই, তাহলে আমরা চিরজীবনে অন্যের উপর নির্ভরশীল থাকবো। এখন আপনি যখন আরেকজনের উপর নির্ভরশীল থাকেন, বা এক ভাই আরেক ভাইয়ের উপর নির্ভরশীল থাকে, আবার ভাই ভাইয়ে মারামারি আছে না, তো মারামারি করলে ভাই আপনাকে টাকা দিবে, আপনাকে জিনিস দিবে, এটা সাধারণ জিনিস। এটা আমি বড় জিনিস এই মুহূর্তে আমাদের যে সমস্যাটা সামান্য, এটা আমি বড় করে দেখিনি। এটা আমার মনে হয় এটা ইনশাল্লাহ পলিটিক্যালি দুই পক্ষ চিন্তা করলে ঠিক হয়ে যাবে। যদিও জিনিস ইজি না,
কিন্তু এটা খুব বেশি দিন খারাপ থাকবে বলে আমার এটা খুব দুরূহ আপনার কাছে মনে হচ্ছে না এটা ঠিক হয়ে যাবে? উৎপাদনের যে কথা বললেন যে হ্যাঁ, দেশীয় যদি আমরা উৎপাদন বাড়াতে পারি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। অনেক পণ্যর ক্ষেত্রে, খাদ্যপণ্যের ক্ষেত্রে, খাদ্যশস্যের ক্ষেত্রে আমরা দেখি যে যখন এটা কি হিসাবের কোনো গরমিল হয় কিনা, কারণ আমরা প্রথম শুনতে পাই যে এত মেট্রিক টন, এত হাজার, এত এরকম বড় একটি অ্যামাউন্ট শুনতে পাই যে উৎপাদন হয়েছে, চাহিদার পরও এত থাকবে। পরবর্তীতে দেখা যায় যে সেটা আসলে আর দেশে থাকে না, আবার আমদানির চিন্তা করতে হয়। সেটা আসলে কেন? প্রথম কথা হলো যে বাংলাদেশে আমরা একটা মিথ্যা পরিসংখ্যান বানানোর একটা গোষ্ঠী তৈরি করছি রাজনীতিবিদেরা নিজেদের স্বার্থে। এখন মনে করেন আপনার কতটুকু পেঁয়াজ হচ্ছে আপনি কিভাবে বলবেন? এটা তো একটা মডিউল আপনাকে বাইর করতে হবে। এবং ওনারা ওই স্যাটেলাইট দিয়ে একটা ফটো মোটো উঠে বলে যে এত পেঁয়াজ হয়েছে। এখন পেঁয়াজের বহু রকমের ভ্যারাইটি আছে। কোনো ভ্যারাইটি আছে একলে 3 টন হয়, কোনো ভ্যারাইটি আছে একলে 60 টন হয়, কোনোটা আছে 10 টন 12 টনও হয়। আবার অনেক পেঁয়াজ করে যেগুলো পেঁয়াজের বীজের জন্য করে, এগুলি কোনো কিছু ভেদ বিচার করে না। ওই ফটো দিয়া একটা আইডিয়া করে বলে যে এত পেঁয়াজ হয়েছে, এবং এটার জন্য কোনো জবাবদিহিতা নাই। বাংলাদেশের পরিসংখ্যানকে এখন আমরা তো বিশ্বাস করি না, কোনো আন্তর্জাতিক সংস্থা আর বিশ্বাস করে না। আমি আশা করি এই সরকার ওইদিকে একটু মনোযোগ দিবে, কারণ বিনিয়োগ বৃদ্ধির জন্য পরিসংখ্যান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো যদি পরিসংখ্যান মিথ্যা হয় সে দেশে এমনি বিনিয়োগ হয় না। কারণ আপনি তো, এবং পরিসংখ্যানের জন্যই আমাদের এই সরবরাহের সাপ্লাই গ্যাপটা হয়। এখন আপনি বলছেন পেঁয়াজ আমাদের লাগে 17 থেকে 18 লক্ষ টন, আমরা বলি আমাদের হয়েছে 23 থেকে 24 লক্ষ টন, কিন্তু দেখা যায় ওই অর্ধেক বছরেই আমরা পেঁয়াজ আমদানি করতেছি। এই জন্য কি কাউকে জবাবদিহিতার আনা হয়? এই একটা দেশ যেখানে জবাবদিহিতার কোনো ইয়া নাই, যত মিথ্যা কথা বলেন, যত চুরি করেন, কোনো জবাবদিহিতা মানে সংখ্যার হিসাবটা কেন মিলল না সেই জবাবদিহিতার জায়গায় কাউকে দাঁড় করানো যায় না। এটাই আমাদের রাজনীতি হয়ে গেছে এখন। এই জন্যই আমাদের এই জিনিসটা ঠিক করতে হবে। অরিজিনালি পরিসংখ্যান ব্যুরো একটা সেমি অটোনোমাস বডি ছিল, আধা স্বায়ত্তশাসিত। এখন এটাকে ডিপার্টমেন্ট করে ফেলেছে, অর্থাৎ রাজনীতিবিদরা যা বলবো ওইটাই আপনার লিখে দেবেন। জি, আরো কথা হবে আরেকটি বিরতি নিয়ে ফিরে। সম্মানিত দর্শক, আপনার মত আয়োজনে আরেকটি ছোট্ট বিরতি নিচ্ছি, শীঘ্রই ফিরবো, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে রাজনীতিতে অর্থনীতি এই শিরোনামে, এবং আলোচনা যিনি বেগবান করছেন রয়েছেন আমাদের সাথে। আবারও তাকে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে, আর যারা ছিলেন তারা তো ইতিমধ্যেই জানেন। তিনি হচ্ছেন এফবিসিসি এর সাবেক সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ফিরবো, আলোচনা তো রেখে রেখে বিরতি নিতে হচ্ছে মাঝখানে থামিয়ে। সেক্ষেত্রে আমদানির কথা বা আমদানির যে শুল্ক, ভ্যাট, কর প্রত্যাহার করা হয়েছে, এখানে খুব আশা জাগা নিয়ে তথ্য মানুষের কাছে মনে হচ্ছে অনেক বেশি দাম টাম কমে যাবে। কি দাঁড়াচ্ছে ব্যাপারটা আসলে? না, এটা তো যদি কেউ বলে থাকে এটা এক ধরনের মিথ্যা আশ্বাস দেওয়া। আপনি তবু যদি কয়েক মাসের আপনি যদি ঘটনা প্রবাহ দেখেন, একটা হলো আমাদের এক্সচেঞ্জ কন্ট্রোল, মানে আপনাদের মুদ্রার মূল্যমান, যেটা বললাম একটু আগে যে 82 টাকা থেকে এখন এটা 120 টাকা, এখন বলতে 126 টাকা এই মুহূর্তে। গতকালকেও 126 টাকাতে গেছে। 2 নম্বর হলো যখনই আপনার এই মুদ্রার ভ্যালুতে যখন চেঞ্জ হয় এক্সচেঞ্জে, তখন এটার উপরে একটা শুল্কের বিরাট প্রভাব পড়ে। কারণ 82 টাকা বা 90 টাকা থেকে যদি 120 টাকা হয়, তাহলে আপনার 30 টাকা বাড়লো। এই 30 টাকার উপরে পুরো শুল্ক প্রযোজ্য, যদি শুল্ক ওই কমোডিটিতে থাকে। আবার আমাদের দেশে আমরা বলি অ্যাড ভ্যালুরেশন সিস্টেমে ক্যালকুলেশনটা করে, অর্থাৎ আপনার যদি 100 টাকার দিনে যদি 120 টাকা এখন হয় মুদ্রার বিনিময় হারের জন্য, তাহলে 120 টাকার উপরে যদি 30% ট্যাক্স হয় তাহলে হলো। কিন্তু ওই যে তারপরে যে ব্যাট অন্যান্য আছে সাপ্লিমেন্টারি, এগুলি কিন্তু ওই 100 টাকার উপরে নয়, 120 টাকার সাথে 30 টাকা হওয়ার পরে যে নতুন যে যোগফল হবে তার উপরে হবে 5%। অর্থাৎ দিয়ে শুনতে মনে হয় যে আপনার টোটাল মিলায় 45, কিন্তু আসলে এটার প্রভাব হইল প্রায় 60 বা 65%। তো যখনই মুদ্রার মূল্যমান কমে যাবে আমাদের, তখনই শুল্কের প্রভাবটা খুব বেশি দেখবে। ইদানিংকালে আপনি দেখেন একটা হলো মূল্যস্ফীতির
কারণ দেখিয়ে আমাদের যথাসময়ে অনেক এলসি করা হয় নাই, তাতে খাদ্যের সরবরাহ একটু ঘাটতি হবে। খাদ্য না, যে কোনো পণ্যের কাঁচামাল সহ। 2 নম্বর হলো মুদ্রার মূল্যমান কমে যাওয়াতে সেটা দাম একটু বেড়ে যাবে। 3 নম্বর হলো এটাতে শুল্কের একটা প্রভাব পড়বে, কারণ বেশি মূল্যমান কমে যাওয়াতে যে টাকা বাড়লো দাম, সেটার মধ্যে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো তারপরে আপনি আছেন এই যে মূল্যস্ফীতির কারণ দেখিয়ে যে মুদ্রা সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছে, তারপরে যেখানে 9% ছিল সুদের হার, এখন সেটা হয়ে গেছে প্রায় 14 থেকে 14.5%। তো একদিক দিয়ে সুদের হার, একদিক দিয়ে বিনিময়ের হার প্রভাব, অন্যদিকে ওটার উপরে এক্সট্রা শুল্কের প্রভাব, অন্যদিকে সুদের হার বেড়ে যাওয়াতে এই তিনটেই তো বিরাট উৎপাদন করে বেড়ে যাবে। এখন দেশে যেগুলি আমরা উৎপাদন করি, যেমন কৃষিপণ্য যতটুকু আমরা করি, এটার উপর তো আর প্রভাব পড়বে না। তবে একটা জিনিস আমি মনে করি, বাংলাদেশে অলওয়েজ এই চালের মানে ধানের দামটা রাজনৈতিকভাবে আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত করে, অথচ ওরাই কিন্তু ওই সম্পদ সৃষ্টি করতেছে। কারণ আপনি যদি ওরা যে করে, কিন্তু বিকজ অনেক দেশে আছে, বাংলাদেশে না শুধু, যে স্টেপল ফুড যেটা আমাদের দেশে রাইস, আরেক দেশে গম, আরেক দেশে ভুট্টা, এই স্টেপল ফুডের দামটা অনেকটা রাজনৈতিকভাবে নির্ধারিত করা হয়। তো সেজন্য আমি মনে করি কৃষকরা যে পয়সা খরচ করে উৎপাদন করে, তাদের যে মূল্য পাওয়ার কথা সেই মূল্যটা পাচ্ছে না। এতে কিন্তু ওই যে আবার আরেকটা কথা চলে আসে, ওই যে বিলি বন্টন, যখন সম্পদ, সৃষ্ট সম্পদ যখন বিলি বন্টন করা হয়, সেটা যদি যথাযথভাবে আপনাকে বন্টন না করেন, তাইলে উপরের দিকে লোকেরা, তারা বড় লোক, তারা আরো বড় লোক হবে, কৃষক আরো গরিব হবে, এবং উৎপাদনের জায়গাটায় তারা সেই ন্যায্য মূল্যটাও পাচ্ছে না। আপনি সেটা বললেন। যদি কর্মসংস্থানের কথা আগেও আলাপ করেছেন, কিন্তু তখনই একটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে দেশে এখন একেবারেই বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ কেন হচ্ছে না? একেবারে অস্থিতিশীলতা আছে, কিন্তু তারপর কেন হচ্ছে না? শুনেন, বিনিয়োগের প্রাথমিক যে সমস্যা বাংলাদেশের, সেটা হলো যে কোনো দেশে যে বিনিয়োগ বৃদ্ধি করতে, এটা একটা সামাজিক মূলধন লাগে। আমরা অনেকে মনে করি শুধু টাকা থাকলে আমরা বিনিয়োগ করতে পারি, উৎপাদন করতে পারি। কথাটা সত্যি না। প্রথম যেটা দরকার সেটা হলো সামাজিক মূলধন। আমি একটু পরে আসতে সামাজিক মূলধন মানে কি। তারপরে আসবে মানুষের একটা উদ্যোগ এবং উদ্যম। আপনার একটা আপনার একটা জমি পড়ে আছে, আপনি 3 বারও ফসল উৎপাদন করতে পারেন, কিন্তু আপনার 2 বার করলেন শুধু। সো আপনার যে উদ্যোগ যেটা, সেটা পুরোভাবে ব্যবহার করলেন না। তো প্রথম হলো সামাজিক মূলধন, তারপরে মানুষের উদ্যোগ এবং উদ্যম, তারপরে আর্থিক মূলধন, তারপরে হলো এমন একটা পরিবেশ, যে পরিবেশে আপনি বুঝতে পারেন যে ভবিষ্যতে আমাদের রাজনীতি কী হবে। আপনি যদি অনিশ্চয়তা থাকেন, তাহলে কিন্তু আপনি বিনিয়োগ করবেন না। 3 নম্বর হলো শুল্কের প্রভাবও একটা আছে, ট্যাক্সের প্রভাব একটা আছে। এই জিনিসগুলো যদি আপনি একত্রে বিচার বিবেচনা না করেন, স্পেশালি পলিটিক্যাল স্টেবিলিটি, তাহলে বিনিয়োগ হবে। আর সামাজিক মূলধন বলতে যেটা আমি বেশ মনে করি, সেটা হলো মানুষে একে অপরের বিশ্বাস, সামাজিক সংগঠনগুলোর বিরুদ্ধে একটা পারস্পরিক সহযোগিতা, তারপরে সামাজিক সংগঠনগুলোর একটা একতাবদ্ধ। যেমন সুশীল সমাজ আমাদের, এই দেখেন, ওই ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ওই বুদ্ধিজীবী বলেন, সবাই কিন্তু 3 ভাগ। তো এত ভাগ যদি হয় একটা দেশে, সেখানে একতাবদ্ধ সমাজ কিভাবে হবে? একতাবদ্ধ সমাজ না থাকলে প্রয়োজনীয় ভালো পরিসংখ্যান, যদি ওই যে একটু আগে পরিসংখ্যানের কথা আপনাকে বললাম, তো অতএব মেইন জিনিসটা হলো যে সমাজে যদি এক গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর পারস্পরিক সহযোগিতা না থাকে, একটা রাজনৈতিক দলের সাথে যদি আরেকটা রাজনৈতিক দলের শুধু মারামারি হয়, একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে যদি আপনি রাজনৈতিক শত্রু মনে করেন, ওর বাড়িতে আর মেয়ে বিয়ে দিবেন না, ছেলেই বিয়ে দিবেন না, বিকজ সে আরেক দল করে, তো ওই দেশে তো সামাজিক মূলধন সৃষ্টি হয় না। 3 নম্বর আসেন খুব জরুরি, যেটা হলো চুক্তির বাস্তবায়ন। তা এই চুক্তির বাস্তবায়নের আগে ভালো বিচার ব্যবস্থা। আমাদের দেশে ভাই, একবার যদি আপনি কেউ চুক্তি বাস্তবায়ন না করে, যদি একবার কোর্টে যান, তো 20 বছরে এটা শেষ হয় না। তো সেদিনে বলতে থাকেন, এই অনেকগুলো জিনিসের সমষ্টিতে সৃষ্টি হয় সামাজিক মূলধন। অতএব যদি সামাজিক মূলধনের অভাব হয়, যদি উদ্যোগ বা উদ্যমের ব্যবহার ঠিকমতো না হয়, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, তাহলে বিনিয়োগ হবে না, যার জন্য এখন বিনিয়োগ হচ্ছে না।
এবং বন্টন নিয়ে আপনি যে কথা বললেন সেই আলাপটি তুলি শুনে আজকে শেষ করতে হবে। সেখানে একটি ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি তুলে ধরছি, আপনার কথার প্রতিফলন এর মধ্যেই পাওয়া যাচ্ছে। বিশ্বের 35তম অর্থনীতির দেশ, বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে, কিন্তু ধন ও শ্রেণী বৈষম্যের ক্ষেত্রে বিশ্বের সেরা 5-এর মধ্যে আবার বাংলাদেশের নাম। তাহলে আপনি যে কথাটা বারবার বলছিলেন যে রাজনীতিবিদরা এই সম্পদকে বন্টন করে এবং সুষম যদি বন্টন হয় তাহলেই সমাজে স্থিতিশীলতা দেখা দেয়, আর সেখান থেকে দেশও খুব শান্তিতে থাকে, অর্থনীতিও চাঙ্গা হয়। এই জায়গাটা এখন শুনবো আপনাকে। বৈষম্য কিন্তু বহুমাত্রিক, কিন্তু প্রাথমিক যে বৈষম্য সেটা হলো আয়ের বৈষম্য এবং সম্পদের বৈষম্য, যেটা নিয়ে আমরা সবাই কথা বলি। বাট এর থেকে অনেক অনেক বৈষম্য আছে। যেমন মনে করেন সামাজিক বৈষম্য বলতে আমি শিক্ষা ব্যবস্থার বৈষম্য ধরেন। আপনি বড় লোক, আপনার ছেলেকে ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠাইলেন, আমি গরিব, আমার ছেলেকে এমন একটা প্রাইমারি স্কুলে পাঠালাম যেখানে শিক্ষকে নাই ঠিক মতো, সে বাংলাও বুঝতে পারে না, ইংরেজিও পারে না। তো এইখান থেকে তো এমন একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে যে আপনার মেধা কিন্তু আমার আপনার দুজনের সমান, কিন্তু আমার মেধার বিকাশ ঘটানোর জন্য আমার যে শিক্ষা জ্ঞান দরকার সেটা তো আমি পাই নাই। তো আপনি পাইছেন, কেননা আপনি এমন স্কুলে গেছেন যেখানে মানে শিক্ষকেরা বহুত ভালো ইংরেজি জানে, ভালো জ্ঞান রাখে, ভালো বিদ্যা শিখাইতে পারে। তো এই যে একটা বৈষম্য সৃষ্টি হইল, এই বৈষম্যর ফলে সারা জীবনে আমরা বৈষম্যের শিকার হব। দুই, মনে করেন স্বাস্থ্য ব্যবস্থাপনা। এই আজকে গভর্নর আমাদের বলছে $5 বিলিয়ন আমাদের লোকেরা বাইরে খরচ করে, আমরা যাইয়া ওই স্বাস্থ্য ব্যবস্থার জন্য। তো $5 বিলিয়ন কেন খরচ করি আমরা? দেখে সেরকম স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠান। এখন আমি গরিব, আমি যাবো সরকারি হসপিটালে, আপনি বড় লোক, আপনি যাবেন ভালো হসপিটালে বা বিদেশে চলে যাবেন। তো এই যে মানুষ যখন পুষ্টি খাদ্যদ্রব্যের বলা হয়, তাই একজন মধ্যবিত্ত বা তার উপরে যদি একটা ফ্যামিলি হয়, তার ছেলেমেয়েরা ভালো খানা খাচ্ছে, তার পুষ্টি যখন ঠিকমতো পাচ্ছে, তার মেলার বিকাশও ভালো হবে। অন্যদিকে আরেকজনের ছেলে মেয়ে ঠিকমতো খানা পাচ্ছে না, স্কুলে যেতে পারছে না, অতএব তার মেধার বিকাশ ঠিকমতো হবে না, শারীরিক খারাপ, স্বাস্থ্য খারাপ হবে। একটা লোকে যদি ঠিকমতো, একটা ছেলে বা মেয়ে ঠিকমতো পুষ্টি না পায় ছোটকালে, তা সারা জীবন তাকে অসুখে ভুগতে হইব। একদিন মাথা ব্যথা, একদিন মনে করেন মানে হাড্ডিতে ব্যথা, এই সারা জীবন তার স্বাস্থ্য ব্যবস্থা, তার স্বাস্থ্য মেনটেন করার জন্য তাকে ডাক্তারের কাছে যেতে হবে বেশি। তো এটাও তো একটা বৈষম্য। তো আমাদের শিক্ষার বৈষম্য, স্বাস্থ্যের বৈষম্য, আয়ের বৈষম্য, তারপরে আপনার এই সম্পদের বৈষম্য, এগুলি ঠিক করতে হলে আপনাকে যথাযথ রাজনীতিবিদ লাগবে, যেই রাজনীতিবিদদের শক্তি, সামর্থ্য এবং বিলি বন্টনের সামর্থ্য তাদের আছে। এখন যদি যারা বিলি বন্টন করবে তারাই যদি চোর আসে, তারাই যদি নিজের চুরিতে ব্যস্ত থাকে, তাহলে ওই সমাজের তো ঠিকমতো বিলি বন্টন হবে না, বৈষম্য কোনোদিন কমবে না, দিন দিন বাড়বে। সেই জায়গায় সামনে তো নির্বাচন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং মানুষের সমর্থন আছে অনেক বেশি, মানে ভোটার যারা, তাদের মধ্যে এই অনেক বিএনপি সমর্থন করে এরকম ভোটার সংখ্যা অনেক বেশি। যদিও এই মুহূর্তে কোনো পরিসংখ্যান হয়নি, সেইভাবে কোনো সার্ভে করা হয়নি। তাহলে কি হবে বিএনপি যদি যেতে পারে? বিএনপি কোন কোন বিষয়গুলো নিয়ে ভাববে এই বন্টনের ক্ষেত্রে, সুষম বন্টনের ক্ষেত্রে? শুনেন, তা তো ভবিষ্যৎ বলবে, তবে বিএনপি তো 31 দফার একটা সংস্কার প্রস্তাব দিচ্ছে। যদি বিএনপি ক্ষমতায় আসে, এবং বিএনপি, আমি মনে করি বিএনপির উচিত, এবং আমি মনে করি বিএনপি তাদের কথা রাখবে, এই 31টা সংস্কার, এই 31টা সংস্কার যদি ঠিকমতো করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। এখন বাংলাদেশের যে অবস্থা হচ্ছে সেটা হলো যে দেশীয় প্রতিষ্ঠান জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, এগুলি একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য কার্যে নিয়োজিত, কাজ করার কথা সাধারণ লোকের জন্য, কিন্তু এটা কাজ করতেছে কিছু সংখ্যক বড় লোক, স্বার্থান্বেষী গোষ্ঠী, ওদের জন্য। তো যদি ওই সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে সবল করা যায়, প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা যায়, প্রতিষ্ঠানগুলিকে যথাযথ ব্যবহার করা যায় ওই লক্ষ্যে, যে লক্ষ্যে এগুলি গঠিত, তাহলে কিন্তু আপনি দেখবেন ভবিষ্যতে অনেক বৈষম্য দিন দিন কমে আসবে। এখন মনে করেন দুদক,
দুদক তো জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত। দুদক যদি ওই আমি বিএনপি আমার বিরুদ্ধে কেস করবে, আরেকজন আওয়ামী লীগ সে চুরি করে তার বিরুদ্ধে কিছুই করবে না, আরেকজন জাতীয় পার্টি তার বিরুদ্ধে কিছুই করবে না। তো এই যে প্রতিষ্ঠানগুলা মানে যার জন্য প্রতিষ্ঠিত সেটা কাজ না করে যে ধরনের আইনের অপভোগ করে, এগুলি যদি বন্ধ করে যদি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি সমাজে অনেক বৈষম্য কমবে, অনেক বৈষম্য কমে যাবে। প্রতিষ্ঠানগুলো আপনি বলছেন যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে বৈষম্য আসলে অনেকটাই কমে আসবে। আপনি 31 দফার কথা বলছিলেন, সেখান থেকে ছোট্ট করে জানতে চাই ইশতেহারে কতটা এই 31 দফাই প্রতিফলিত হবে নির্বাচনের আগে যে ইশতেহার দেয়া হবে? আমি তো মনে করি প্রতিটাই প্রতিফলিত হবে, কারণ এটা তো আমাদের ঘোষিত। আমাদের দুটা জিনিস আছে, একটা হলো এখন থেকে 6-7 বছর আগে ম্যাডাম তখন খুব অ্যাক্টিভ ছিল রাজনীতি, শরীর স্বাস্থ্য ভালো ছিল, উনি কিন্তু একটা ভিশন 2030 একটা কতগুলো সংস্কারের কথা বলছিল তখন। এখন প্রথমে বিএনপি দিয়েছিল 27 দফার একটা সংস্কার প্রস্তাব, পরবর্তীকালে 12 দল, সমমনা দল, অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলে সেটাকে পরিবর্তিত করে সেটাকে করা হয়েছে 31 দফা। আমি মনে করি বিএনপি এই 31 দফা ম্যানিফেস্টোতে থাকবে এবং আমি মনে করি বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসলে তার কথা রাখবে এবং এগুলি এবং ইশতেহারে যেগুলো থাকবে সেগুলো পরবর্তীতে বাস্তবায়নের দিকেও বিএনপি যাবে। বাস্তবায়ন তো অনলি করতে পারে যদি আপনি যদি সরকারে আসেন। জি, সেই জায়গায় সেরকম প্রতিশ্রুতি থাকবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন থাকলে নিঃসন্দেহে সেটা জনমানুষের জন্য অনেক ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মতে এই সময় দেবার জন্য। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতের আজকের যে আয়োজন রাজনীতিতে অর্থনীতি, সেটাই আমরা ছিলাম এবং রাজনীতি অর্থনীতি যেহেতু আলাদা না, ওতপ্রোতভাবে জড়িত, সেই জায়গায় চমৎকার কিছু কথা আজকে আমরা শুনলাম আমাদের সম্মানিত অতিথি আব্দুল আউয়াল মিন্টুর কাছ থেকে। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার মত আয়োজন নিয়ে। ভালো থাকবেন।